নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গজেন্দ্র কুমার মিত্র রচিত একটি ছোট গল্প আশুবাবুর স্বপ্ন। পূর্ববর্তী এপিসোডে আপনারা শুনেছিলেন একটি ছোট গল্প গজেন্দ্র কুমার মিত্রেরই লেখা অনুরাধার স্বপ্ন। এই গল্পটিকে সেটারই দ্বিতীয় পর্ব বলা যেতে পারে। শুরু করছি আজকের গল্প আশুবাবুর স্বপ্ন। অনুরাধা, অনুরাধা, অনুরাধা। মেসের সেই অন্ধকার তেতলা ঘরের চাবি খুলে ভেতরে ঢুকে আশুবাবু পাগলের মতো আপন মনে ডেকে উঠলেন। তার এই লক্ষণটা দেখা দিয়েছে কিছুদিন থেকেই। অন্তরের সমস্ত বেদনা নিংড়ে এই ডাক যেন আপনা থেকেই বেরিয়ে আসে। অনুরাধা, অনুরাধা। তিনি কি পাগল হয়ে যাবেন নাকি? রাত্রিতে বিছানায় শুয়ে কতদিন পাশের অন্ধ শূন্যতাকে জড়িয়ে ধরতে গেছেন, আর এমনইভাবে ব্যাকুল হয়ে ডেকেছেন বারবার। সে ডাক অনুরাধার কানে পৌঁছবে না, তা তিনি জানেন। আজও নয়, কোনো দিনও নয়। এ ডাকের আকুলতা যে কোনোদিনও অনুরাধার অন্তর স্পর্শ করবে সে সম্ভাবনাও নেই। তবু তিনি না ডেকে পারেন না। মনে হয় নাই বা সাড়া এলো। তবু পাশের এই বিস্তৃত অনন্ত শূন্যতা, যা সম্ভবত অনুরাধাকেও ছুঁয়ে আছে, সেই মহাশূন্যতাই সাক্ষী থাক তার এই বেদনার, বুক ফাটা এই আহ্বানের। চারিপাশের শব্দ তরঙ্গে অন্তত এই একটি নামের ঢেউ তিনি রেখে যাবেন। সে ঢেউ হারিয়ে যাবে তা তিনি জানেন, তবু তো তিনি রেখে গেলেন। হয়তো এসবও তিনি ভাবেন না, শুধু না ডেকে থাকা সম্ভব নয় বলেই তিনি বারবার এমন করে ডাকেন, অনুরাধা, অনুরাধা, অনুরাধা। অথচ এরকম ছিল না, অর্থাৎ সেদিন পর্যন্ত ছিল না। আশুবাবু তার স্কুল মাস্টারি নিয়ে এই দীর্ঘ 35-36 বছর বয়স অনায়াসে কাটিয়ে দিয়েছেন। পড়াশোনার ক্ষতি হয় বলে তিনি মেসের এই একটিমাত্র তেতলার ঘর সবটাই ভাড়া নিয়েছেন। সেজন্য তাকে ডবল সিট রেন্ট দিতে হয়। কিন্তু সেও তো অনেক দিন হয়ে গেল। 11 বছর এই মেসে কাটল তার। কখনো তো এইরকম একা, এইরকম নিঃসঙ্গ বোধ হয়নি নিজেকে। বরং নিচের ওইসব কেরানি বাসারেদের হুল্লোড় থেকে যে স্বতন্ত্র থাকতে পারেন, এই জন্যেই অদৃষ্টকে ধন্যবাদ দিয়েছেন বারবার। অথচ আজ এই নির্জনতা যেন তাকে গ্রাস করতে আসে। এই নিঃসঙ্গতাই যেন তাকে পাগল করে দেয়। দোতলার নগেনবাবুর ঘরে যারা হুল্লোড় করছে, তাদের মতো তিনিও যদি তাস খেলাতে মেতে ওই রকম চেঁচাতে পারতেন, তাহলে বোধহয় অনেকটা শান্তি পেতেন। কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশুবাবু মনে মনে স্বীকার করলেন, আজ আর নতুন করে সে অভ্যাস করা সম্ভব নয়। ভেতরে ঢুকে আলো না জ্বেলেই আশুবাবু জানলার কাছে এসে দাঁড়ালেন। আশেপাশের সব বাড়ি প্রায় মেস। সারাদিনের পর শ্রান্ত কেরানি ও ছাত্রদের কলগুঞ্জনে জেগে উঠেছে। আরও নিচে থেকে ঠাকুর চাকরদের কোলাহল, রান্নার গন্ধ অত উপরেও এসে পৌঁছয়। সবাই বেশ আছে, কাজে ও অকাজে ব্যস্ত। শুধু তারই যেন জীবনের খেই গেছে হারিয়ে। বিপুলা ধরিত্রীর জীবন প্রবাহের সঙ্গে তার আত্মার কোনো যোগাযোগ তিনি খুঁজে পাচ্ছেন না। বহুক্ষণ জানলার কাছে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে তিনি নিচের সেই কলরবের দিকে কান পেতে রইলেন। মন তার কিছুতেই নেই। শুধু একটা কথা বারবার তার বিহ্বলতাকে আঘাত করছে, তিনি একা, একা। অথচ 1 বছর আগেও এ কথা যে তার মনে আসা সম্ভব কোনোদিনও, তা তিনি ভাবতেও পারেননি। তার দিদির বাসা এই কলকাতাতেই, নিঃসন্তান লোক তারা। আশুবাবু খুব সুখেই থাকতে পারতেন সেখানে। কিন্তু একা নির্ঝঞ্ঝাটে থাকবার লোভেই তেতলার এই ছোট্ট ঘরটি তিনি ছাড়তে পারেননি। একা থাকতেই তিনি চেয়েছিলেন। তার স্কুল আর বই, এছাড়া কোনো কথা তিনি ভাবতেও চাননি। কি সংযত জীবনযাত্রাই ছিল তার, মাপা ওজন করা। কোথাও কোনো অনিয়ম বা ব্যতিক্রম ছিল না। ঠিক সময় খাওয়া, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যের সমস্ত নিয়মগুলি পালন করেই তিনি সুখী ছিলেন। এই বিপুল বিশ্বের চারিদিকে মন হারিয়ে যাবার, পাগল হবার মতো যেসব ফাঁদ পাতা আছে, তার খবরও তিনি কোনোদিনও রাখেননি। কিন্তু আজ এতদিন পরে, প্রায় প্রৌঢ়ত্বের প্রান্তে পৌঁছে আকস্মাৎ তার এ কি হলো?
কি যেন এক প্রচণ্ড ঘূর্ণি হাওয়া তাকে তার চিরাচরিত অভ্যাসের পাদপীঠ থেকে উড়িয়ে নিয়ে দিকহারা কুলহারা মহাসমুদ্রে এনে ফেলেছে। কোথাও কোনো দিশা তিনি খুঁজে পাচ্ছেন না। নিয়মের বিবেচনায় যে শৃঙ্খলা তিনি তার চতুর্দিকে রচনা করেছিলেন, তা সেই ঝড়ের মুখে কখন টুকরো টুকরো হয়ে কোথায় খসে পড়েছে তার চিহ্নও নেই। আশুবাবু যেন একটা অব্যক্ত যন্ত্রণায় অস্ফুট আর্তনাদ করে উঠলেন। তিনি আর সইতে পারছেন না। এই নিঃসঙ্গতা, এই নিঃসীম একাকিত্ব তার অন্তরের সমস্ত অনুভূতিকে যেন দোলে পিষে দিয়ে যাচ্ছে। মাতালের মতো দুর্বল পায়ে কোনো মতে এগিয়ে এসে আলোটা জ্বালিয়ে ফেললেন। আলোতে তবু অনেকটা প্রকৃতিস্থ হওয়া যায়। মনে পড়ে যে মানুষের ঢের কাজ আছে, যা অসম্ভব, যা সুদূর, তার পিছনে দৌড়ে ক্লান্ত হওয়া ছাড়াও। তিনি জোর করে মনকে সক্রিয় করে তুলতে চাইলেন। না, পড়াশোনা করা দরকার। টেবিলের ধারে এসে বসে অসহায়ভাবে আশুবাবু একবার স্তূপীকৃত বইগুলোর দিকে চাইলেন। কতদিন তার একটারও পাতা খোলা হয়নি, ধুলো জমে রয়েছে। আগে তিনি কখনো কবিতা পড়তে পারতেন না, ও তার অর্থহীন ন্যাকামি বলে মনে হতো। কিন্তু ইদানিং তার কবিতা পড়তে ভালো লাগছে বলে একখানা সঞ্চয়িতা কিনেছিলেন, সেখানেও বহুদিন খোলা হয়নি। আশুবাবু কতকটা যন্ত্রচালিতের মতোই সঞ্চয়িতাখানা টেনে নিলেন। একা হলেই তার আবেগ অসহ্য হয়ে ওঠে, আর তখন যেন হাত পাও কাঁপতে থাকে। যদিচ এ দুর্বলতার কোনো কারণই তিনি খুঁজে পান না। আজও বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তার আঙুলগুলো কাঁপছিল। অন্যমনস্কভাবেই পাতা উল্টে যাচ্ছিলেন। হঠাৎ কটা লাইন চোখের সামনে জ্বলে উঠল। বিরহের দূতি এসে তার সে স্তিমিত দীপখানি চিত্তের অজানা কক্ষে কখন রাখিয়া দিল আনি। সেখানে যে বীণা আছে আকস্মাৎ একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল, তারপরে শব্দহীন রাতে বেদনা পদ্মের বীণা পানি সন্ধান করেছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী। আশুবাবু বইটা বন্ধ করে রাখলেন। এ লাইনগুলো যেন তাঁরই মনের কথা, কবির লেখনীতে মূর্ত হয়েছে। তাঁরও হৃদয়ের বীণা আকস্মাৎ একটি আঘাতেই সেদিন বেজেছিল, তারপরে আর কোনো চিহ্ন মেলেনি। আজও তার সমস্ত সত্তা সেই আঘাতের রেশটুকুকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তার মন চলে গেল বহু দূরে, ছোটনাগপুর জেলার একটি বিখ্যাত স্বাস্থ্য কেন্দ্রে। ভগ্নিপতির অসুখ, তিনি চেঞ্জে যাবেন। অভিভাবক হিসেবে সঙ্গে যেতে হয়েছিল আশুবাবুকে, আর কাজ করবার জন্য সঙ্গে গিয়েছিল অনুরাধা, দিদির ভাগ্নি। নিতান্ত সাধারণ কুরুপা মেয়ে, এর বেশি পরিচয় তিনি জানতে চাননি, জানবার প্রয়োজনও হয়নি। স্ত্রীলোক সম্বন্ধে আশুবাবুর ঔদাসীন্য বিখ্যাত। সে ঔদাসীন্যের সরোবরে কোনোদিন অনুরাগের তরঙ্গ উঠবে তা কেউ ভাবেনি, এমনকি তিনি নিজেও না। তবে মেয়েটি তার ছোটখাটো স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রাখত। তার অসহায় ভোলা স্বভাব দেখে স্বেচ্ছায় বহু কাজ করে দিত। এটা তিনি প্রথম থেকেই লক্ষ্য করে কৃতজ্ঞ ছিলেন। কিন্তু সে কৃতজ্ঞতা সাধারণ স্নেহকে অতিক্রম করবার মতো নয়। তারপর হঠাৎ এক মধ্যাহ্নে ওর কি হলো, সকালের বিশ্রামের অবসরে পশ্চিমের দিগন্তজোড়া মাঠে অনুরাধা বেরিয়ে পড়ল একা, কোনো এক অজ্ঞাত মোহে, নিজের যৌবনের কি এক দুর্মর মায়ায়। ফিরে যখন এলো, ওর মুখের দিকে চেয়ে আশুবাবু চমকে উঠলেন। দূর পাহাড়ের নীলিমা ফুটে উঠেছে ওর চোখে, দৃষ্টি হয়েছে স্বপ্নালু। কি স্বপ্ন দেখেছে কে জানে, কিন্তু তার অঞ্জন তখনও ওর মুখে চোখে রয়েছে লেগে। ওর নিতান্ত শ্রীহীন মুখ আগিয়ে দিয়েছে যৌবনের জাদু। ওর সেই আরক্ত শ্রমক্লান্ত মুখের দিকে চেয়ে আশুবাবু জীবনে সেই প্রথম কেমন যেন সব গোলমাল হয়ে গেল। চোখ আর তিনি ফেরাতে পারলেন না। অনুরাধা ওরই বিছানায় এসে বসেছিল। ওর একখানা হাত সে তুলে নিয়েছিল নিজের হাতে। তার দুটি গুচ্ছ চুল স্খলিত হয়ে এসে পড়েছিল ওর সমস্ত বাহুমূল ঢেকে। কি কথা তখন তিনি বলেছিলেন তা আজ তার মনে নেই। স্কুল মাস্টার তার বহুদিনের অভ্যস্ত কাজ করে গিয়েছিল। স্বাস্থ্য সম্বন্ধে বোধহয় কি উপদেশ দিয়েছিলেন। তখন বুঝতে পারেননি কি বলেছিলেন। বুঝতে পারলেন যখন উঠে যাবার সময় হতাশায় অনুরাধার চোখ দুটি সজল হয়ে উঠল। তারপর হয়তো অনেক সুযোগ ছিল,
কিন্তু তার কোনোটাই আশুবাবু নিতে পারেননি। তার বহুদিনের অভ্যস্ত জীবনযাত্রায় প্রণয়ের ঠাঁই ছিল না। সেটা প্রণয় কিনা তাও তিনি তখন বুঝতে পারেননি। শুধু বুঝেছিলেন মেয়েটিকে তার ভালো লেগেছে, তার সঙ্গ নেশার মতো পেয়ে বসেছে তাকে। এমনি করে জীবনের পরম লগ্ন বৃথা কেটে গেল। আশুবাবুর অসহায় ব্যাকুল মন তার কোনো মুহূর্তটিকেই কাজে লাগাতে পারল না। আশুবাবু অস্থির হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আলোটা অসহ্য লাগছে তার। তিনি স্বপ্নই দেখতে চান না, সে স্বপ্ন বেদনাদায়কই হোক। আলো নিভিয়ে দিয়ে আবার জানলার কাছে এসে দাঁড়ালেন। তখন কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে পূব আকাশে, তারই একটা রেখা তার শার্শিতে এসে পড়েছে। নগেনবাবুর ঘরে তখনও চলেছে তেমনই মাতামাতি। আবার তার মন চলে গেল অনুরাধার কাছে। পশ্চিম থেকে ফিরে তারই বহু অনুরোধে আশুবাবু ওদের বাড়ি যেতে শুরু করলেন, প্রায় প্রতি সন্ধ্যায়। সন্ধ্যার টিউশনি তাকে ছেড়ে দিতে হলো, তবু এ নেশা তিনি ছাড়তে পারলেন না। এর 2-1 দিন পরেই অনুরাধাদের বাড়ির ওপরতলার ভাড়াটেরা চলে গেল। এলো যুগলরা। যুগল আশুবাবুর খুড়তুতো ভাই। বয়সে তার চেয়ে কিছু ছোট হলেও বন্ধুর মতো ছিল সে। আশুবাবুর সম্পর্কে যুগলের সঙ্গেও এদের ঘনিষ্ঠতা হতে বাঁধল না। সন্ধেবেলার আড্ডা জমে উঠল। হঠাৎ একদিন আবিষ্কার করলেন যুগলের প্রসঙ্গে অনুরাধার মুখে রক্তিমা ফুটে ওঠে, আর তার প্রসঙ্গে যুগলের দৃষ্টি হয়ে পড়ে নত। এর কয়েকদিন পরেই যুগল তাকে অনুরোধ করল অনুরাধার সঙ্গে তার বিয়ের কথাটা বাবার কাছে পারবার জন্য। আশুবাবুর বুকের একটা দিক যেন পাথরের মতো ভারী হয়ে উঠল। তবু তিনি মুখ ফুটে যুগলকে কিছু বলতে পারলেন না। কাকার কাছে তাকে কথাটা পারতে হলো, এবং তারই প্রাণপণ চেষ্টায় প্রস্তাবটা একদিন পাকা কথায় পরিণত হয়ে গেল। এরপরে অনুরাধা আর যুগলের কৃতজ্ঞতা উচ্ছ্বসিত হয়ে উঠল। যুগল ওর কাছে তার যা কিছু মনের কথা খুলে বলে, অনুরাধা কানের কাছে করে গুঞ্জন। তাদের প্রণয় লীলার আদি পর্বের প্রতিটি ইতিহাস সুতীক্ষ্ণ ছুরির মতো আশুবাবুর বুকে কেটে কেটে বসে। তবু ওদের কথা শুনতে হয় এবং ওদের সান্ত্বনা দিতে হয়, উৎসাহ দিতে হয়। অনুরাধা তাকে অনুরোধ করেছে বিয়ের বাজার করে দেবার জন্য। যুগলও তাই। আজ কদিন ধরেই যুগলের সঙ্গে ঘুরে ঘুরে তাকে বাজার করতে হচ্ছে। তারপরে ফিরে গিয়ে অনুরাধাকে দেখিয়ে অনুমোদন করে নেওয়ার ভারও তাঁরই। এই পরিশ্রমের পরিবর্তে বরকন্যার প্রীতি ও কৃতজ্ঞতা অঞ্জলি ভরে নিয়ে আসছেন তিনি। কি এক অসহ্য যন্ত্রণায় আশুবাবু ছটফট করে উঠলেন। প্রীতি কৃতজ্ঞতা কিছুই চান না তিনি, এমনকি বোধহয় ভালোবাসাও না। যা অসম্ভব, যা কোনোদিন তিনি পাবেন না, তার আশাও তাঁর আর নেই। শুধু তিনি অনুরাধাকে জানাতে চান যে তিনি তাকে ভালোবাসেন। সমস্ত অন্তর দিয়ে সর্বস্ব উজাড় করে দিয়ে তিনি অনুরাধাকে ভালোবাসেন। শুধু এইটুকু জানাতে চান তিনি, আর কিছু নয়। তার উপদ্রুত ক্ষতবিক্ষত বক্ষের শেষ রক্তকণা দিয়ে তিনি তাকে ভালোবাসেন। ওর নিঃশ্বাসের শব্দে তার রক্ত উত্তাল হয়ে ওঠে, স্পর্শে তার সমস্ত স্নায়ু হয়ে আসে অবশ। ওর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তার বুক কাঁপতে থাকে। এই কথাটা আজ অনুরাধার জানা চাই, যেমন করে হোক। কতদিন চেষ্টা করেছেন আশুবাবু। অনভ্যস্ত রসনায় প্রণয় নিবেদনের ভাষা গেছে আটকে, কিছুতেই শেষ পর্যন্ত বলা হয়নি। কতদিন অর্ধোচ্চারিত কত কথা অনুরাধার নবপ্রণয়ের আবেশ মাখানো দৃষ্টির দিকে চেয়ে লজ্জায় থেমে গেছে। নিজের চুল পাকা ও টাক পড়ার কথা মনে হয়ে কণ্ঠ এসেছে বুঝে, কিন্তু তবু এ কথা তাকে শোনাতেই হবে। ব্যাধ জানবে না তার শিকার কেমন করে মোলো। মায়াবিনী জানুক একটা প্রাণের সমস্ত আলো সে কেমন করে নিঃশেষে নিভিয়ে দিয়েছে। একটা সুবিপুল সম্ভাবনাকে কি কঠিন পায়ের আঘাতে সে ভেঙে দিয়ে গেছে। যদিও আশুবাবু ভালো করে জানেন যে ঠিক তার মনের কথা, তার এই অন্তরের অপরিসীম শূন্যতার কথা কোনোদিনই অনুরাধার পক্ষে বোঝা সম্ভব নয়। এমন করে শুধু পুরুষই ভালোবাসতে পারে, এই প্রচণ্ড আবেগ মেয়েরা কোনোদিনই ভাবতে পারবে না। তাছাড়া তার চোখের সামনে ফুটে উঠল অনুরাধার প্রণয় বিহ্বল অন্যমনস্ক চোখ দুটি। আশুবাবু যখন তার এই দুঃখ জানাবেন, তখন হয়তো সে বসে বসে ভাববে
যুগলের কোনো একটা ছোট্ট রসিকতার কথা, তার প্রতি ওর প্রেমের ক্ষুদ্রতম অভিব্যক্তির কথা। সে অলস মোদির চিন্তার মধ্যে আশুবাবুর কান্না কোথায় হারিয়ে যাবে, তার অর্ধেকটা অর্থ অনুরাধার মনে প্রবেশ করবে না। তবু আর যে সময় নেই। আশুবাবু যেন অস্থির হয়ে উঠলেন। আর 3টি দিন, তারপর তাকে কথা শোনাবার অধিকারও তার থাকবে না। নাইবা সে বুঝল আজ, এরপর কোনো দিন ওর কোনো বেদনার রাত্রে আজকের এই প্রাণ হারিয়ে যাওয়া কথাগুলো তাদের সত্য অর্থ নিয়ে অনুরাধার মনের কূলে কি দেখা দেবে না? তার এই এমন একান্ত করে চাওয়ার ইতিহাস চিরদিনের মতোই হারিয়ে যাবে। আশুবাবুর চোখের শিরা দুটো যন্ত্রণায় টনটন করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। এ লজ্জাও তাকে পেতে হয়েছে। যেদিন ওদের বিয়ের তারিখ পর্যন্ত স্থির হয়ে গেল, সেদিন রাত্রে তিনি ছেলে মানুষের মতোই কেঁদেছিলেন বহুক্ষণ ধরে, কিন্তু আজ আর না। নিচের তলায় কার ঘড়িতে ঠং ঠং করে 9টা বাজল। অনুরাধার বাবা এখনো ফেরেননি। অফিস থেকে বেরিয়ে টিউশনি করে তিনি বাজারে যান। এখনো ঢের দেরি। ওর মাও রান্নাঘরে। এখন গেলে হয়তো একাই পাওয়া যাবে ওকে। যাবেন নাকি আর একবার কোনো ছুতোয়? আগ্রহে আশুবাবুর বুক কাঁপতে লাগলো। কিন্তু আজও যদি কিছু না বলতে পারেন, আজও যদি কথাটা মুখে বেঁধে যায়, কিংবা বলতে গিয়ে যদি দেখেন অনুরাধার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠেছে। তালাটার জন্য হাত বাড়াতে গিয়েও আশুবাবু থেমে গেলেন। উপেক্ষা তিনি শুয়েছেন, অপমান সহ্য করতে পারবেন না। কিন্তু পরক্ষণেই জোর করে মনকে কঠিন করলেন। না, তাকে এই কথাটি, মনের এই নির্ভীত সংবাদটি পৌঁছে দিতেই হবে অনুরাধার কাছে। তিনি বুকের রক্ত দিয়ে যে পুজো করলেন, তার ইতিহাসটা অন্তত দেবতা জানুন। আশুবাবু যখন ওদের বাড়ি পৌঁছলেন, তখন অনুরাধা সেদিনের কেনা জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রাখছিল। ওকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাছে এগিয়ে এসে বলল, আপনার কথাই ভাবছিলাম। আপনি কি হাত গুনতে জানেন? আশুবাবুর বুক প্রচণ্ডভাবে দুলে উঠল আকস্মাৎ। কোনো মতে মুখের বিবর্ণতা চেপে প্রশ্ন করলেন, কেন বলো তো? মাথা নত করে অনুরাধা বলল, বাবাকে আমার ব্যবহারের জন্য ভালো একটা ক্রিম আনতে বলেছিলাম। বাবা এক দেশি ক্রিম এনে দিয়েছেন। সে যেন খড়ির গুঁড়োর মতো লেগে থাকে। ওর অত ফর্সা রং, পাশে গিয়ে দাঁড়াবো কি করে বলুন তো? প্রথমে দেখে কি ভাববে ওর বাড়ির লোকেরা? আপনি আমাকে একটা বিলিতি ক্রিম আর খুব দামি পাউডার এনে দেবেন, কেমন? আঘাতটা সামলে নিয়ে আশুবাবু জবাব দিলেন, কালই আনব। একটু থেমে অনুরাধা বলল, বাস্তবিক আপনার কাছে আমার ঋণের বোঝা ভারী হয়ে উঠছে। আপনি না থাকলে যে কি হতো, ওকে কোনোদিনও পেতামই না। আশুবাবু শুষ্ক কণ্ঠে কোনো মতে সুর টেনে এনে কথাটা পারতে যাবেন। অনুরাধা বলল, সেই কোডারমার কথা মনে আছে আপনার? সেই দুপুরের কথাটা, যেদিন আপনি আমাকে অতদূর বেড়াতে যাবার জন্য বকলেন। সেদিন আমি স্থির করেছিলাম আত্মহত্যা করব। কি কষ্ট যে সেদিন হয়েছিল কি বলবো। যাকে কেউ কোনোদিনও ভালোবাসলে না, ভালোবাসবে না, তার বেঁচে লাভ কি? একবার যেন শিউরে উঠে অনুরাধা বললে, ভাগ্যিস সেদিন সত্যি আত্মহত্যা করে বসিনি। সেদিনকার কান্নাতেই বোধহয় ভগবানের টনক নড়ল। আমার রাজপুত্র এলেন এতদিন পরে। সলজ্জভাবে একটুখানি হাসল অনুরাধা। আশুবাবু ওর হাতখানার দিকে চেয়ে স্থির হয়ে বসেছিলেন। আবারও তার লগ্ন বয়ে গেল, বলা হলো না। অনুরাধা একটু পরে বললে, আচ্ছা আপনি আমাকে কি দেবেন বলুন তো? যাই দিন, একখানা গানের বই দেবেন ভালো দেখে। বিস্মিত হয়ে আশুবাবু প্রশ্ন করলেন, গানের বই? তুমি কি গান জানো? অপ্রতিভভাবে হেসে অনুরাধা বললে, না তা জানি না, তবু এমনি মুখস্থ করব। ও গান গাইতে পারে, কিন্তু গানের লাইন ওর মনে থাকে না। সেগুলো তো অন্তত কাছে থাকলে জুগিয়ে দিতে পারবো। আবারও দুজনে চুপচাপ। আশুবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছিল। তিনি অন্যমনস্কভাবেই মুছে ফেললেন। সেদিকে চেয়ে অনুরাধা তাড়াতাড়ি একটা পাখা টেনে নিয়ে হাওয়া করতে বসল। তারপর হঠাৎ একসময় গলা নামিয়ে বলল, আমার কিন্তু অনেক দিনের একটা শখ আছে, আপনাকে মেটাতে হবে। কি শখ? দুর্বল কণ্ঠে প্রশ্ন করলেন আশুবাবু। আমি বিয়ের পরে ওর সঙ্গে আবার একবার কোডারমায় বেড়াতে যেতে চাই। ওরও খুব ইচ্ছা,
কিন্তু আপনার কাকার কাছে কথা পারবার সাহস নেই ওর। আপনি যদি বলে দেন একটু। আশুবাবু একটু হাসলেন। সে হাসির অর্থ অনুরাধা বুঝল না। সে শুধু ওর মুখের আশ্বাসটুকুই শুনল, খুব চেষ্টা করব। এমনি করে আরও কিছুক্ষণ চলল ওদের টুকরো টুকরো আলাপ। অনুরাধার অন্তরের দৃষ্টি প্রসারিত রয়েছে সুদূর ভবিষ্যতে। সেই স্বপ্নের কথাই সে বলে যেতে লাগল। কেমন হবে তার ঘরকন্যা, তার ছেলে মেয়ে, কেমন করে সাজাবে সে তাদের, এইসব। তার সে স্বপ্নের মধ্যে আশুবাবুর কোনো স্থান নেই, তা তিনি জানেন। আরও জানেন যে এই সুখ স্বপ্নের দেওয়ালে তার কান্না ধাক্কা খেয়ে নিজেই আহত হবে। সে দেওয়ালে এতটুকু কাঁপন লাগাতে পারবে না। সে হাস্যকর চেষ্টাও তিনি আর করলেন না। একসময় উঠে দাঁড়িয়ে বললেন, আজ তাহলে চললুম। চললেন। অনুরাধা যেন ঘুম থেকে জেগে উঠল। আর একটু বসুন না, বাবার আসার সময় হলো তো। না যাই, বড্ড মাথা ধরেছে। অনুরাধা ব্যস্ত হয়ে উঠল। শুয়ে পড়ুন না তাহলে, একটু মাথা টিপে দিই। আশুবাবু জুতোটা পায়ে গলাতে গলাতে বললেন, না থাক, কাজও আছে একটু। সদরের কাছে, যেখানে ওপরের সিঁড়িটা ঘুরে ঘুরে উঠে গেছে, সেইখানে গিয়ে ওর প্রায় ধাক্কা লাগলো যুগলের সঙ্গে। সিঁড়ির তলায় অন্ধকারে আত্মগোপন করে দাঁড়িয়ে আছে সে। সে ওকে চিনতে পেরে বলল, কে ছোড়দা? ও তুমি এসেছিলে বুঝি, তাই শ্রীমতীর এত দেরি। আশুবাবু বিস্মিত হয়ে বললেন, তুই কি তাহলে ওর জন্যই? যুগল হেসে বলল, নইলে কি তোমার জন্য অপেক্ষা করছিলুম? প্রকাশ্যে তো আর দেখা হবার জো নেই, এইখানে আমাদের গোপন সাক্ষাৎ চলে। নইলে থাকতে পারে না ও নিজেই, আমি কি করব? তারপরে একটু ইতস্তত করে কাগজে মোড়া একটা জিনিস বার করে আশুবাবুর হাতে দিয়ে বলল, দেখতে কেমন হলো? আশুবাবু ওপর থেকে এসে পড়া ক্ষীণ আলোয় জিনিসটা খুলে দেখলেন। একজোড়া মিনে করা আর্মলেট। যুগল অপ্রতিভভাবে হেসে বলল, ওর বড্ড শখ, ওর বাবা দিতে পারবেন না। এখানেও সেরকম কোনো কথা নেই, তাই আমিই গড়িয়ে দিলাম চুপি চুপি। ওর বাবার নাম করেই দেওয়াবো। এখানে এলে আর আমার দেবার স্বাধীনতা থাকবে না তো। বেশ হয়েছে বলে আশুবাবু গয়নাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন। যুগলও ওর সঙ্গে সঙ্গে খানিকটা এগিয়ে এসে বললে, দেখ ভাই ছোড়দা, আর একটা কথা রাখতে হবে। এতই যখন করলে তখন শেষ রক্ষা করো। কি? প্রশ্ন করলেন আশুবাবু। ওর বড় ইচ্ছে একটা হানিমুন ট্রিপ দিই, কিন্তু আমার হাতে যা কিছু ছিল এই বিয়েতেই খরচ হয়ে গেল। 102 টাকা ধার দিতে হবে তোমাকে। তাছাড়া কথাটা তোমাকেই বাবার কাছে পারতে হবে। এটি করতেই হবে ভাই। সত্যি কথা বলতে কি, ও শখ আমারও ছিল। আচ্ছা, সে হবেক্ষণ বলে আশুবাবু এগিয়ে গেলেন। অন্ধকার পথ থমথম করছে। রাস্তাও তখন নির্জন হয়ে এসেছে। ক্লান্ত পা টেনে চলতে চলতে হঠাৎ যেন আশুবাবুর মনে হলো আজ তার কাছে ঘর বার সব সমান হয়ে গেছে। তার তেতলার সেই নির্জন ঘর আর এই অন্ধকার রাস্তায় কোনো তফাৎ নেই। তবু তাকে চলতে হবে। একসময় সেই ঠান্ডা জনহীন সঙ্গীহীন ঘরে পৌঁছতেও হবে তাকে। আর কোথাও স্থান নেই তার। চলতেই লাগলেন তিনি, অন্ধকারে হাতড়ে হাতড়ে, আর আপন মনে অস্ফুট কণ্ঠে ডাকতে ডাকতে, অনুরাধা, অনুরাধা। বলা হলো না তার, কিছুই বলা হলো না, আর কোনোদিনও হবেও না। শুধু এই ডাকই রইল তার। এ তো আর কেউ কেড়ে নিতে পারবে না। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্র রচিত ছোট গল্প আশুবাবুর স্বপ্ন। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।